ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে, কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লব, বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি। নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয়, কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয়, হাদিকে দেখেছি। আমি বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ জটিল হচ্ছে এবং আপনারা শুনতে পাচ্ছেন কিভাবে মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠছে। সেখানকার মহিলারা পর্যন্ত ভারতের বিরুদ্ধে ঘরে ঘরে মা বোনেদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। জেহাদি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে করার জন্য এরা নিজেদেরকে প্রস্তুত রাখছেন। বলছে যে 1971 সালে ভারত যে বাংলাদেশকে এই জন্ম দিয়েছে সেটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে এরা এই মুহূর্তে একমাত্র এদের সঙ্গে এরা যেটা চাইছে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সমস্ত রকমের বাণিজ্য সমস্ত সম্পর্ক ভারতের সঙ্গে ছিন্ন করতে। দেখুন, আমি আত্মঘাতী বোমার নাম শুনেছি, যে আত্মঘাতী বোমাতে যে একটা মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই রকম বোমার আমি নাম শুনেছি, আপনারাও শুনেছেন, কিন্তু আত্মঘাতী দেশের নামের আগে শুনিনি। কিন্তু এই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে উঠে আসছে যারা আত্মঘাতী দেশ হিসাবে ধরা দিচ্ছে। এই যে মহিলা, সেই মহিলা বলছে যে আমি ক্ষুদিরাম বা এদেরকে আমি ভুলে যাই, এদেরকে মনে রাখার প্রয়োজন নেই, আমি হাদিকে মনে রাখি। আরে যে আমি আপনি ভাবতে পারেন যে কার সঙ্গে কার তুলনা করছে এরা, কল্পনা করে দেখতে পারেন। এবং আমি আপনাদের সামনে এই জায়গায় গিয়ে এমন একটা তথ্য দিচ্ছি, আপনারা জানেন যে ভারত আফগানিস্তানকে এবং পাকিস্তানকে কিভাবে ঠান্ডা করেছে তার বিভিন্ন কৌশল রয়েছে। একটা হচ্ছে সম্মুখ সমরে যুদ্ধ, আর একটা হচ্ছে আপনারা খবর পাবেন যে আফগানিস্তানে দেখবেন কিংবা পাকিস্তানে, বিশেষ করে পাকিস্তানে বিভিন্ন রকমের ভারতের শত্রুরা, ভারতের বিরুদ্ধে মন্তব্য করা বিভিন্ন ব্যক্তিরা তারা হঠাৎ করে কোনো অজ্ঞাত শত্রুর দ্বারা গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। এরা বিভিন্ন প্রোটেকশন নিয়ে ঘোরেন, তা সত্ত্বেও অজ্ঞাত পরিচয় কেউ এসে এদেরকে গুলি করে মেরে চলে যান, তার ঠিক ঠিকানাটাও পান না। তাহলে কি বাংলাদেশে এই পাকিস্তানের মতো করে বাংলাদেশেও কি ভারতের এজেন্টরা তারা শুরু করে দিয়েছে খেলা? তার কারণ হাদির পর আরো এক নেতার মৃত্যু হলো বাংলাদেশের মাটিতে, এবং তারপরে এই কাংলুরা আরো মারাত্মক কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে, যেগুলো এক দুই করে আজকেও আপনাদের সামনে ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমেই আপনাদের সামনে আরো একটি ভিডিও দেখাবো, দেখুন। এটা স্বাধীনতা নয়, ভারতকে চিনতে পেরেছে প্রতিবেশী সকল রাষ্ট্র। মালদ্বীপ ভারতের হাত থেকে আলাদা হয়ে এখন স্বাধীনভাবে বাঁচতেছে। নেপাল ভারতকে গুনেও না। আমরা কি নেপালের চাইতে দুর্বল? আমরা কি বার্মার আমরা কি ভুটানের চাইতে দুর্বল? ভারতকে কেউ ঠেঙ্গেও না। আপনারা নেতারা ভারতের ভয় দেখেন কেন? সাংবাদিক কামাল বলে, নাম কি, মাসুদ কামাল, ওটাকে ভারতের বিপক্ষে কথা বলো হাসানাত আব্দুল্লাহ। ভারত যদি কিছু, ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না, এত সোজা না। দেখলেন উগ্রপন্থা ঠিক কোন জায়গায় পৌঁছে যায়, যে এরা মনে করছে যে এরা ভারত নাকি চারপাশে অনেকে ভারতের শত্রু। প্রথম কথা, মালদ্বীপের সঙ্গে ভারতের এই মুহূর্তে কোনো শত্রুতা নেই, বরঞ্চ এই মুহূর্তে মালদ্বীপ ভারতের সঙ্গে হাত মিলিয়েছে চীনের সঙ্গে ডিস্টেন্স রেখে। ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর, এই কাংলু সেটা জানে না যে বক্তব্য তিনি বললেন। এমনকি এই মুহূর্তে নেপালের সঙ্গেও ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন কিনা জানি না, এই যে বাংলাদেশে হিন্দু দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে, এর বিরুদ্ধে সব থেকে আগে রাষ্ট্র হিসাবে যারা সব থেকে আগে ভারতের আগেও যারা প্রতিক্রিয়া দেখেছিল সেটা হচ্ছে নেপাল। আমি এখানে চেষ্টা করব যে নেপালে কিভাবে হিন্দুদের বিরুদ্ধে, নেপাল একটা হিন্দু রাষ্ট্র একসময় ছিল, তো নেপালের হিন্দুরা কিভাবে গর্জে উঠেছে বাংলাদেশে ওই দীপু দাসকে হত্যার বিরুদ্ধে। আমার মনে হয় গোটা বিশ্বের, মোহন ভাগবত এই কথাটা বলেছিলেন যে গোটা বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন রয়েছে। তার কারণ আপনার ঘরের লোককে পুড়িয়ে মারা হয়নি বলে আপনি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবেন। একটা দেখুন, যে মেরেছে সে কোনো দুষ্কৃতী নয়, যে মেরেছে সেটা একটা আদর্শ মেরেছে, সে একটা ভুল আদর্শের দ্বারা দীপু দাসকে হত্যা করা হয়েছে, কোন রকমের এভিডেন্স পর্যন্ত দিতে পারেনি। এমনকি বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সরকার এতে জড়িত, তার কারণ পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একেবারে, বা পুলিশ কার্যত বলতে পারেন সহযোগিতা করে, ওই দীপু দাসকে মর্মান্তিক মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
এই জায়গায় আমি দেখাবো নেপালে এর প্রতিক্রিয়া স্বরূপ কি ঘটনা ঘটেছে। তারাও পর্যন্ত এক হিন্দু ভাইয়ের বিরুদ্ধে এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দেখাবো। দেখলেন, এটাই আমাদের মানে এটাই আমরা চাই, এটাই হোক গোটা বিশ্বের হিন্দু সমস্ত সমাজ একেবারেই শান্তিপূর্ণভাবে যে যেখানে রয়েছেন প্রতিবাদ করুন। আপনারা পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন, বাংলার বাইরে যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা অন্যান্য জায়গা থেকে দেখছেন, তারা প্রতিবাদটা করুন। সংবাদ মাধ্যমে মানে আমাদের মিডিয়ার মাধ্যমে হয়তো ক্ষুদ্র জায়গার পরিসর আপনাদের দিতে পারে, কিন্তু তার মধ্যে থেকেও প্রতিবাদটা একেবারেই তুলুন। তার কারণ কি বলুন তো? এই যে বললাম না যে বাংলাদেশে অজ্ঞাত পরিচয়ে কিছু লোকের মৃত্যু ঘটে যাচ্ছে, বাংলাদেশের আরো একজন রাজনৈতিক নেতা মোতালেব শিকদার, তাকেও দুষ্কৃতীরা, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকেও কিন্তু একেবারে শর্ট ডেড, মাথার মধ্যে গুলি করে মেরে দেয়। হাদির মৃত্যুর পর আরো একজন রাজনৈতিক নেতার মৃত্যু বাংলাদেশের মাটিতে, এবং এদের একটা কমন ফ্যাক্টর হচ্ছে এরা মূলত ভারত বিরোধী। এই ধরনের এদের স্ট্যান্ড। দেখুন, আমি এখানে নিশ্চিতভাবে আমি এরকম কোনো তথ্য আপনাদের সামনে এস্টাবলিশ করতে চাইছি না যেখানে আমার হাতে প্রমাণ আছে যে এখানে নিশ্চিতভাবে ভারত ইনভলভ, কিন্তু বাংলাদেশের লোকেরা তারাই মনে করছে যে এতে ভারতের ইনভলভমেন্ট রয়েছে। তার কারণ এই একই এদের মানে মানে এদের বাবা বলতে পারেন, বা এদেরকে যারা রেপ করেছিল 1971-এর আগে সেই পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ওই একই অ্যালিগেশন তোলে যে ভারত নাকি তাদের মানে ভারতের শত্রুদের পাকিস্তানের মাটিতে ঢুকে গুলি করে হত্যা করে দেয়, কিন্তু ওরা ধরতে পারে না। আর আমার মনে হয় ভারত তাহলে কি এবার কূটনৈতিক পদক্ষেপ নিল যে এই মুহূর্তে সরাসরি বাংলাদেশের মতো মশা মারতে কামান না দেখে ওই ছুটকো ছাটকা আমাদের যা কি বলবো, তারা যথেষ্ট রেসপেক্টেবল, মানে বাংলাদেশের তুলনায় বলছে, একটা দেশের তুলনায় দু একটা এজেন্টকে পাঠিয়ে কি এদের সাহায্য করার ব্যবস্থা ভারত নিচ্ছে? মানে বাংলাদেশের বক্তব্য, বারবার বলছি, বাংলাদেশের বক্তব্য হচ্ছে তারা বিশ্বাস করে এটি, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো প্রমাণ আমাদের সামনে দিতে পারেনি। ঠিক এই জায়গায় আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে আমি আপনাদের সামনে পরপর বলছি ভারত বেশ কিছু ড্রাস্টিক স্টেপ নিয়েছে। তার মধ্যে মিজোরামে একটা চতুর্থ বেস ক্যাম্প ভারত বানানোর চেষ্টা করছে চিকেন নেককে প্রোটেক্ট করার জন্য, এবং ভারতের কাছে এটা সেরা সুযোগ। এই কাঙ্গুরা যদি চায় ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বেন, নিশ্চিতভাবে এই সুযোগ ভারতের গ্রহণ করা উচিত। কেন জানেন? তার কারণ আপনারা জানেন যে ভারতে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যেন কোনো রকমের মানে ওই অনুপ্রবেশ না ঘটে, সেই কারণে কিছু কিছু জায়গায় যেমন ঢাকা, খুলনা, সিলেট, বিভিন্ন এই সমস্ত শহরগুলিতে ভারতের ভিসা দেওয়ার প্রক্রিয়াটি ভারত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল। হাদিকে খুনের পর, ভারতের দূতাবাসে আক্রমণের ঘটনার পর এই সিদ্ধান্ত ভারত নিয়েছিল। এরপর কপিক্যাট, জানেন তো কপিক্যাট মানে হচ্ছে আপনি যা করবেন ওই দলটিও তাই করবে, একেবারেই কপিক্যাট হচ্ছে বাংলাদেশ। এর আগেও একাধিক পদক্ষেপ ভারত যা নেবে ওরাও তাই করবে, মানে কপিক্যাটের মতো আচরণ করবে। গতকালের লেটেস্ট খবর হচ্ছে আপনাদের সামনে, একেবারে রাত্রির খবর, যে বাংলাদেশও নাকি ওরা ভারতের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য দিল্লিতে মানে বাংলাদেশের আসার জন্য যে ভিসা সেন্টার সেটা তারা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ভারতীয়রা বাংলাদেশে আসতে পারবে না। আচ্ছা, একটু ভালো করে ভেবে দেখবেন যে কোন ভারতীয়রা বাংলাদেশে কেন যান। মূলত ভারতীয়রা বাংলাদেশে যারা যান তাতে মানে বাংলাদেশের উপকার হয়। তার কারণ মানে ভারতের কোনো শ্রমিক গিয়ে মানে বাংলাদেশের রেলে কাজ করে বা বাংলাদেশের গার্মেন্টসে কাজ করে এইরকম সংখ্যার নিদর্শন নেই, বরঞ্চ ভারতের ইঞ্জিনিয়াররা যান, যারা ব্রিজের প্ল্যান দেন, কিংবা ভারতের কোনো অর্থনৈতিক উপদেষ্টারা যান, যারা বাংলাদেশকে তাদের গঠনের জন্য যারা বুদ্ধি বাংলাদেশের লাগাতে পারে না, তারা ভারতবর্ষের ইন্টেলিজেন্সের এই শক্তিটা তারা ধার নিয়ে কাজ করেন। আজকে নিজের পায়ে কুড়ুল মেরে ভারতের কাছ থেকে এই সমস্ত মানব সম্পদগুলো তারা আটকে দিয়েছে, শুধুমাত্রই ভারত এই ব্যবস্থা নিয়েছে বলে। আপনি ভাবতে পারেন যে একটা কপিক্যাট দেশ শুধুমাত্রই ভারত এই স্টেপ নিয়েছে বলে তারা নিচ্ছে। আমার মনে হয় এটা ভারতের কাছে একেবারে সেরা সুযোগ। এই সময় আর কোন রকমের নমনীয় মনোভাব দেখানো উচিত। আপনারা কি বলেন বলুন তো? এই বাংলাদেশের বিরুদ্ধে আর কি কোন রকমের নমনীয় মনোভাব দেখানো উচিত ভারতের? তার কারণ আমাদের কিসের ডিপেন্ডেন্সি রয়েছে আমাকে বলুন? এই বাংলাদেশি কাংলু বাংলাদেশের জন্য আমাদের কিসের ডিপেন্ডেন্সি রয়েছে? আজকে আমরা
চাঁদের মাটিতে দক্ষিণ গোলার্ধে সেখানে আমাদের মানে চন্দ্রযান অবতরণ করতে পারে বিশ্বের কোন দেশ আজ পর্যন্ত, যেটা পারেনি ওই দক্ষিণ গোলার্ধে অবতরণ করতে। এই কাংলু দেশ আজ পর্যন্ত নিজের টেকনোলজিতে একটা মিসাইল পর্যন্ত ছাড়তে পারেনি। তাদের সঙ্গে আমরা পাঙ্গা নিচ্ছি, মানে তারা আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, আর আমরা চুপচাপ বসে থাকতে ডেফিনেটলি পারি, তার কারণ ওই মশার সঙ্গে যুদ্ধ করা যায় না। কিন্তু তাও তো কোথাও গিয়ে একটা এদের যোগ্য জবাব দেওয়ার সময় হয়ে গিয়ে আসা উচিত, এসে গেছে বলে তো আমার মনে হয়। এইখানে আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। ঠিক আপনারা জানেন যে বাংলাদেশ মানে কতটা নিম্ন মেধা সম্পন্ন একটা অ্যাভারেজ, বাংলাদেশের অ্যাভারেজ, সবার কথা বলছি না, বাংলাদেশের বুদ্ধিমান মানুষ ডেফিনেটলি রয়েছে, কিন্তু অ্যাভারেজ যদি জনগণের কথা বলেন তো ওরা অনেক নিম্ন মেধা সম্পন্ন মানুষ। সেই কারণে বাংলাদেশের প্রোগ্রেসটা এত অবনত, এবং সেই কারণে দেখবেন এরা মানে শুধুমাত্র ওই জেহাদি কার্যকলাপ এইটাতে মনস্কতা, বিজ্ঞান মনস্কতা এদের অনেকটাই কম। সেই কারণে এদের মধ্যে একজন বলছে যে ভারত পারমাণবিক শক্তিতে শক্তিধর দেশ হতে পারে, কিন্তু দেখছেন আজকে আমরা কত ভিড় করেছি, আমরা ভারতের পরমাণু অস্ত্রগুলো আলু ভাতের মতো করে, মানে উনি একটা অন্য টার্ম বললেন, সম্ভবত বাংলাদেশে ওটা বলা হয়, আলু ভাতের মতো করে আমরা খেয়ে নেব। কি বলছেন শুনুন একবার, এদের মেধা শুনলেই বুঝতে পারবেন যে এরা কতটা নিম্নমানের, আর এদের সঙ্গে ভারতের কম্পিটিশন এটা ভাবা পর্যন্ত অন্যায়। একবার দেখে নিন আপনারা। চলে আসছে মালিক মিয়া এভিনিউতে। দেখেন দেখেন ভারত, দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। দেখলেন, এরকম অজস্র উদাহরণ আপনাদের সামনে 1 2 3 4 করে আমি দিয়ে যেতে পারি, যে এরা ওই 4 দিনে কলকাতা দখল করে নেব, কিংবা মানে আমরা ভারতের আধিপত্যবাদ মানি না। এরা মানে ভারতের, সত্যি বলছি, মানে ভারতের কাছে হাতিয়ার স্বরূপ এমন কিছু আছে যেগুলো এই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য ভারতের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন না, সেটা আপনাদের সামনে বারবার বলেছি। কিন্তু সেই অস্ত্র ভারত একটা দুর্বল দেশের জন্য ব্যবহার করতে চাইছে না। সেই অস্ত্রটা ব্যবহার করতে যদি বাংলাদেশ কার্যত বাধ্য করে, তাহলে নিশ্চিতভাবে এই কাংলুরা এদের পরিণতি এমন একটা জায়গায় পৌঁছে যাবে, সেটা নিশ্চিতভাবে সার্বিকভাবে গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য ভালো নয়। তার কারণ বাংলাদেশে এখনো প্রচুর সংখ্যক মুসলিম মানুষরা রয়ে গিয়েছেন, যারা ভারতের 1971 সালের অবদানটা আজও ভোলেননি, যারা মুক্তিযুদ্ধের সময় ভারত না থাকলে যে বাংলাদেশে এই যে আজকে বিদ্রোহ করছে, ভারতের বিরুদ্ধে গলার স্বর তুলে যে আওয়াজটা তারা ওঠাচ্ছে, এটা তারা নিতেই পারতো না যদি ভারত 1971 সালে এদের পাশে না থাকতো। সেটা কেউ বুঝুক না বুঝুক, এদের বাপ ঠাকুর দ্বারা বোঝে। আর সেই কারণেই মুক্তিযোদ্ধাদের সময়কার একটা বয়স্ক বাংলাদেশি মুসলিম মানুষের বক্তব্য শোনাবো। তিনি কেউ স্বীকার করুক না করুক, এইরকম প্রচুর মানুষ আজও স্বীকার করেন যে ভারত না থাকলে এই বাংলাদেশে এই যে বিক্ষোভ দেখাচ্ছে না, এই মাটিটা পর্যন্ত তারা পেত না। কি বলছেন বাংলাদেশেরই একজন প্রবীণ নাগরিক, মুসলমান নাগরিক, শুনুন তার বক্তব্যটা তো শোনাতে হবে। তার কারণ বাংলাদেশে তো এই ধরনের না মানুষও তো বাস করেন, এরাও তো মুসলমান, এরাও তো ধর্মগ্রন্থ, আর যারা ওই রাস্তায় নেমে দীপু দাসকে পুড়িয়ে মারছেন তাদের ধর্মগ্রন্থ তো একই। শুনুন এনার বক্তব্যটা শুনুন। ইন্ডিয়া যদি আমাকে সাহায্য না করতো, এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ ছিল তারা পারতো না দেশ স্বাধীন করতো। এরা সুইসা খাইছে আমার দেশকে, পাকিস্তানি। 71 সালে আমি ছিলাম ঢাকা কেন্দ্র, এরা যত এমপি ছিল কেউই এই দেশের কথা কয়নি। একমাত্র শেরে বাংলা যে আছে এ কইছে, আর বঙ্গবন্ধু কইছে। শুনলেন, এরকম প্রচুর মানুষ আপনাদের সামনে আমি শোনাতে পারি, আগামী দিনে হয়তো শোনানোরও চেষ্টা করব, যেখানে বাংলাদেশের প্রচুর মানুষ মানে তারা ক্ষুব্ধ, যাদের একটুখানি বুদ্ধি এখনো রয়েছে। কেউ বলছেন যে আমি পেশায় টিচার ছিলাম, কিন্তু আজকে আমার পরিণতি হচ্ছে, আজকে আমাকে রিক্সা চালিয়ে খেতে হচ্ছে। তার কারণ এই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে কোনো গণতন্ত্র নেই, যেখানে সবাই ভয়ে দিন কাটাচ্ছে। আমি একটা খবর পেলাম যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা এখন বাংলাদেশ সরকারের কাছে তাদের মানে আর্ম ফোর্স দ্বারা তারা পরিবেষ্টিত হওয়ার জন্য বিভিন্ন আবেদন জানাচ্ছেন। তারা সকলে আতঙ্কিত, তারা ভাবছেন যে কোনো দিন এইরকম মবের হাতে তারা পড়ে গেলে, আর একটা যে কোনো ভুল তথ্য, একটা এদের মবের হাতে পড়ে যাওয়া মানে কি আপনাকে কোনো বক্তব্য বলতে হবে না, আপনার নামে কেউ একটা রিউমার যদি ছড়িয়ে দেয় যে দেখুন এই লোকটা এইটা বলেছিল, ব্যাস
আর কিচ্ছু বলতে হবে না, ওই লোকটিকে একেবারে কিভাবে যে পিটিয়ে মারার ঘটনা সেটা তারা করে দেবে। তার মুখ থেকে শোনার কারোর প্রয়োজন হবে না, কেউ ভেরিফাই করেও দেখবে না যে ঠিক বলেছে কি না বলেছে। শুধু বদমাইশি করে যদি কারোর শত্রুতা থাকে সেও যদি গিয়ে বলে দেয় যে ওই লোকটি এরকম বলেছিল, বাংলাদেশে গিয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একেবারে সেই পিশাচের দলের মতো একেবারেই তাদেরকে গিয়ে খুবলে খাওয়ার মতো এইরকম মানে এমন জায়গায় চলে গেছে। অথচ দেখুন এই যে বয়স্ক মানুষের কথা বললাম, ইনিও তো বাংলাদেশি মানুষ, ইনিও তো বাংলাদেশে বাসস্থান করেন, কই তিনি তো রাস্তায় নেমে এরকম মানে মানে এই হিংসার আশ্রয় তো নিচ্ছেন না। তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, তাহলে আপনাদের তো দুটো আলাদা ধর্মগ্রন্থ নেই, আপনাদের তো একটাই ধর্মগ্রন্থ। তাহলে একবার এই ধরনের মানুষগুলোকে একবার জিজ্ঞাসা করে দেখুন না যে কোথাও কি বলা রয়েছে যে হিংসাই একেবারে শেষ মুক্তির পথ হতে পারে মানুষের জীবনে, সভ্যতাতে হিংসাই একমাত্র শেষ কথা বলতে পারে। পৃথিবীর ইতিহাসে কোন সভ্যতা হিংসা শেষ কথা বলতে পেরেছে? আপনারা কি হিংসা দেখাচ্ছেন? আপনাদের পূর্বপুরুষরা তো অনেক হিংসা দেখিয়েছিল। এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসঙ্গে উপমহাদেশ যে ছিল, তো প্রচুর হিংসার বলি হয়েছিল, কিন্তু আলটিমেটলি তাদের কোথায় রয়েছে তাদের অবস্থান, তাদের মানে কোথায় সভ্যতার কোনো কানাকড়ি দেখতে পান? এই হচ্ছে পরিস্থিতি। সেই কারণে কোনো সন্ত্রাসবাদী আদর্শর মধ্যে দিয়ে আপনি কোনো সভ্যতা প্রতিষ্ঠা করতে পারেন না, এটা বুঝতে পারেন এই বয়স্ক ভদ্রলোকের মতো এখনো বেশ কিছু বাংলাদেশি মুসলিম মানুষরা রয়ে গিয়েছেন যারা বুঝছেন, কিন্তু তারা অসহায় বড়, তারা হয়তো কিছু করতে পারেন না। আজকে ভারতের মুসলমানদের মধ্যে হয়তো অনেকে বুঝছেন, কেউ কেউ নিশ্চিতভাবে এরকম জেহাদি মানসিকতা সম্পন্ন রয়েছেন, কিন্তু অনেকেই বুঝছেন যে পদ্ধতিতে ব্যাপারগুলো করা হচ্ছে সেই পদ্ধতি আদতে তাদের ভাবমূর্তি গোটা বিশ্বের দরবারে কোনোদিন উজ্জ্বল করছে বলে তারাও ভাবতে শুরু করে দিয়েছেন। এনিওয়ে, আমার মনে হয় ভারতের কাছে এটা প্রকৃত সময়, এই মুহূর্তে কোনো অবনয়ন নয়। ওই কাংলু দেশ যদি আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে তাহলে আমাদের কাছে আর কিছু মানে পিঠ দেখানোর তাদের কাছে কোনো ব্যাপার নেই। মানে তারা আমাদের তো মানে ওরা আমাদেরকে কোন দিক থেকে কোনো থ্রেট দিতে পারে কি? কাজে আমার মনে হয় ভারতের এবার অ্যাগ্রেসিভ নীতি নেওয়া উচিত। ওরা একটা করলে আমাদের চারটে দেখানো উচিত, কারণ ওদের লড়াইটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে, একটা জায়গায় গিয়ে ওরা পা ধরতে বাধ্য হবে। হয়তো 1 বছর লাগবে পা ধরতে, তার কারণ ওরা চীনের কাছ থেকে হেল্প নেবে, ওরা পাকিস্তানের কাছ থেকে হেল্প নেবে, ওরা তারপরে ঠকবে, একেবারে অন্ধকারে ডুবে যাবে, ঋণে ডুবে যাবে, অন্যান্য জায়গা দখল করে নেবে। তা এইরকম হয়ে যাওয়ার পর তারা শিক্ষা নেবে। কিন্তু সেই দিনটা ভারতের এদের না আইনাতে মুখটা দেখিয়ে দেওয়ার সময়টা এসে গিয়েছে। যদি সহমত পোষণ করেন আমাদের দেশের যারা হিন্দু, আমাদের দেশের যারা মুসলিম, তারা আমাদের দেশের প্রত্যেকেই কমেন্ট করবেন, তার কারণ এই দেশটা আপনার, এই দেশটা আমাদের সকলের। এখনকার মতো এখানেই।